সিজ দ্য ডে এটা লেখেন হচ্ছে আমাদের সল বেলো। সল বেলো উনি জন্মগ্রহণ করেন 1915 সালে এবং উনি মারা যান হচ্ছে 2005-এ। তো এটা ইনি কেন লেখেন চলো দেখি। সল বেলো এর বিখ্যাত উপন্যাস হচ্ছে সিজ দ্য ডে হলো মধ্যবয়সী ব্যর্থ অভিনেতা টমি উইলহ্যামের জীবনের চরম হতাশা, পারিবারিক জটিলতা এবং একদিনের আত্ম উপলব্ধির গল্প। একদিনের, নোট করে নাও। নিউ ইয়র্কের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে উইলিয়াম তার কেরিয়ার, বিবাহ এবং আর্থিক সচ্ছলতা হারিয়ে তার বাবার সহায়তায় ও ডক্টর টমকিন নামক এক প্রতারকের চক্করে পড়ে নিঃস্ব হয়ে পড়েন। এই যে ডক্টর টমকিন এর সম্পর্কে তোমাকে পার্ট বিতে শর্ট নোট লিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, তাহলে একটু জানবো আমরা মূল বিষয়বস্তু এবং সারসংক্ষেপ। ব্যর্থতার জীবন, অর্থাৎ 40 ঊর্ধ্ব টমি উইলহাম তার জীবনে বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে বেকার ও বিচ্ছিন্ন। সে তার বাবার কাছ থেকে সহানুভূতি, আর্থিক সাহায্য চায়, কিন্তু তার বাবা তাকে এড়িয়ে চলে। প্রতারণার শিকার দেখো টমকিন নামক এক রহস্যময় বনবিজ্ঞানী এবং বিনিয়োগকারী পরামর্শে উইলহাম তার শেষ সম্বলটুকু শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বশান্ত হয়। পারিবারিক টানাপোড়েন, তার স্ত্রী তালাক না দিয়ে টাকা চেয়ে চাপ সৃষ্টি করেছে এবং তার বাবা তার দায়িত্ব নিতে নারাজ। আত্ম উপলব্ধি দেখো উপন্যাসের শেষে একটি অচেনা মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে উইলহ্যাম জীবনের নশ্বরতা ও তার নিজের ব্যর্থতার মুখোমুখি হয়। সে বুঝতে পারে তার এই দুর্দশার জন্য সে নিজেই দায়ী। এখানে খেয়াল করো, এই যে শেষে যে একটা অপরিচিত মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে যোগ দিয়ে সে চিৎকার করে কান্না করতেছিল, এই যে সিনটা, এটা খুব ভালোভাবে জানতে হবে। এটা পার্ট সিতে আসে, প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। নট অনলি পার্ট সি, উইথ বি। উপন্যাসটির শিরোনাম সিজ দ্য ডে বা দিনটিকে আঁকড়ে ধরা, ঠিক আছে, একটি পরিহাস হিসেবে কাজ করে, মানে স্যাটার হিসেবে কাজ করে। কারণ উইলহ্যাম দিনটিকে উপভোগ করার পরিবর্তে নিজের ভুল সিদ্ধান্তের জালে বন্দী হয়ে পড়ে। এই আধুনিক নগর জীবনের হতাশা, প্রতিযোগিতা, মানবিক সম্পর্কের অবক্ষয়কে ফুটিয়ে তোলে এটি। কি ফ্যাক্ট আমরা দেখব যে ফুল টাইটেল সিজ দ্য ডে, এটা লেখেন আমাদের সল বেলো। এর জন্ম মৃত্যুটা তোমাদের আয়ত্তে রাখতে হবে। রাইটেন বা পাবলিশড যে কোনো একটা তোমরা আয়ত্তে রাখবা। জনরাটা দেখে নিবা। হ্যাঁ, আর হচ্ছে এখান থেকে জানতে হবে টাইম সিটিংটা একটু জানলে জানিও। আর নিউ ইয়র্ক সিটিতে এটা লেখা হয়, প্লেস সিটিং। মেজর ক্যারেক্টারগুলো মাস্ট বি আয়ত্তে রাখতে হবে। খেয়াল করো, মেজর ক্যারেক্টার হচ্ছে টমি উইলহাম। টমি উইলহাম সম্পর্কে জানি কারণ এটা ছাড়া তো প্রশ্নের অ্যান্সার করতে পারবো না একটাও। এটা হচ্ছে ইনি গল্পের প্রধান চরিত্র, 40 বছর বয়সী এক ব্যক্তি যিনি মধ্যবয়সের সংকট, আর্থিক বিপর্যয়, মানসিক একাকিত্বের মধ্য দিয়ে নিজের প্রকৃত পরিচয় খুঁজেছে। তারপরে খেয়াল করো ডক্টর ডক্টর অ্যাডলার হচ্ছে টমির পিতা, একজন অবসরপ্রাপ্ত ধনী চিকিৎসক যিনি অত্যন্ত শীতল হৃদয়ের এবং ছেলের ব্যর্থতার প্রতি সহানুভূতিহীন। অর্থাৎ ডক্টর অ্যাডলার এই যে ছেলের কিন্তু খুব বাজে সিচুয়েশন ছিল, হ্যাঁ, ইকোনমিক্যালি, এবং বারবার সে ঠকে যাচ্ছিল সব জায়গায়। বাবা কিন্তু একটুও তাকে কি করেনি, সাপোর্ট করেনি। ডক্টর টমকিন হচ্ছে একজন রহস্যময় এবং ধূর্ত ব্যক্তি যিনি নিজেকে মনোবিজ্ঞানী দাবি করেন। তিনি টমিকে ফুসলিয়ে তার শেষ সম্বলটুকু শেয়ার বাজারে বিনিয়োগ করান। আচ্ছা, মার্গারেট টমির বিচ্ছিন্ন স্ত্রী, মানে তার সঙ্গে ডিভোর্স হয়। তিনি সরাসরি উপস্থিত না থাকলেও টমির উপর আর্থিক এবং মানসিক চাপের এক নিষ্ঠুরতার স্যাম্বলিজম হিসেবে কাজ করে। অলিভার হচ্ছে কে, টমির প্রেমিকা। একে মনে রাখবা, তিনি অলিভারের থেকে মার্গারেটকে মনে রাখতে হবে বেশি। তিনি ভালোবাসা এবং নতুন জীবনের সম্ভাবনার প্রতীক, যদিও মার্গারেট আপত্তির কারণে তাদের বিয়ে অসম্ভব হয়ে পড়েছে। অর্থাৎ মার্গারেট এ হচ্ছে এমন তেরা টাইপের মহিলা, সে ভাবছে যে আমি তোকে ডিভোর্স দিলে তুই অন্য তোর প্রেমিকার সঙ্গে বিয়ে করবি, দাঁড়া তোকে মজা বোঝাই। সে ওকে ডিভোর্স দেয় না। অতএব আমাদের হিরো টমি সে তার গার্লফ্রেন্ডকে আর বিয়ে করতে পারে না। তারপরে দেখো মরিস ভ্যানিস, এ হচ্ছে কি একজন ব্যর্থ ট্যালেন্ট স্কাউট এবং দালাল, যিনি টমির সুদর্শন চেহারাকে ব্যবহার করে তাকে অভিনেতা হওয়ার মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল। প্রথম দিকে আমরা দেখতে পারবো যে টমিকে ফুসলিয়ে ফাসলিয়ে বলে তোমার তো চেহারা সেই, তুমি হিরো হইতে পাবা, এইভাবে বলে। কিন্তু এখানে কিন্তু ঘোর আপত্তি ছিল তার বাবার। টমি তার বাবার কথা শোনে না এবং এখানে কিন্তু ধরা খেয়ে যায়। আচ্ছা, এখানে আর কিছু জানতে হবে।
এটা একটু দেখে নিও এমনিতে। মাইনর ক্যারেক্টার গুলো এমনিতে একবার পড়বা, হ্যাঁ? আচ্ছা, তাহলে খেয়াল করো এই সামারিটা যদি জানো এনাফ যারা এক্সাম দিচ্ছ ২ দিন পর। এই যে সলভ ভ্যালো রচিত সিজ দ্য ডে একটি বিখ্যাত আধুনিক উপন্যাস যা ১৯৬৫ সালে প্রকাশিত হয় এবং আমরা দেখব যে উপন্যাসটি মানুষের একাকিত্ব, ব্যর্থতা, আত্মপরিচয়ের সংকট, আধুনিক সমাজের নিষ্ঠুরতা এবং বাস্তবতা তুলে ধরা হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে টমি উইলহাম। সে মধ্যবয়সী। ওর বয়সটা কত মনে আছে তোমাদের? একজন মানুষ যার জীবনের ব্যর্থতা এবং হতাশায় ভরা। কমেন্ট করো তো দেখি। তার আসল নাম হচ্ছে উইলহাম অ্যাডলার। হলেও সে নিজের নাম পরিবর্তন করে টমি উইলহাম রাখে। কারণ এটা মনে রাখো, আসল নামটা মনে রাখো। কারণ সে নিজেকে নিজের পুরনো পরিচয় থেকে পালাতে চায়। টমি একসময় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু সফল হতে পারেননি। পরে চাকরি হারায় এবং আর্থিক সংকটে পড়ে। তার স্ত্রী আলাদা থাকে এবং তাকে ডিভোর্স দেয় না, ফলে টমি মানসিক এবং আর্থিকভাবে ভেঙে পড়ে। আচ্ছা, টমি তার বাবা ডক্টর অ্যাডলারের সঙ্গে নিউ ইয়র্কের একটি হোটেলে থাকে। ডক্টর অ্যাডলার একজন সফল এবং আত্মকেন্দ্রিক বৃদ্ধ ডাক্তার যিনি ছেলের সমস্যার প্রতি সহানুভূতিশীল নন। টমি বাবার কাছ থেকে মানসিক সমর্থন আশা করলেও তিনি তাকে উপেক্ষা করেন। এতে টমি আরো একাকী এবং অসহায় অনুভব করেন। এই অবস্থায় টমি পরিচিত হয় রহস্যময় ব্যক্তি ডক্টর টমকিনের সঙ্গে। টমকিনের সঙ্গে এটা মনোযোগ দাও। টমকিন নিজের মনোবিজ্ঞানী এবং দার্শনিক হিসেবে পরিচয় দেয় এবং টমিকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত করে। টমি তার শেষ সম্বল টমকিনের হাতে তুলে দেয় এই আশায় যে সে অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত টমকিন তার টাকা নিয়ে অদৃশ্য হয়ে যায়। টমি সম্পূর্ণ কি হয়ে যায়? নিঃস্ব হয়ে পড়ে। উপন্যাসের শেষে টমি একটি অচেনা মানুষের ফিনারেলে গিয়ে গভীর আবেগে কেঁদে ফেলে। এই কান্না তার জীবনের সব দুঃখ, হতাশা এবং মানসিক মানসিক চাপের বহিঃপ্রকাশ। এবং ওই ফিনারেলে যারা আশেপাশে অনেক লোক ছিল না, তারা ভাবছে যে টমি হয়তোবা ওই অজানা যে লোকটা মারা গেছে তার কাছের কেউ। সে এতটাই ওইভাবে কান্না করে। এখন সে প্রথমবার নিজের মানবিক অনুভূতি উপলব্ধি করে। টু সাম আপ সিজ দ্য ডে উপন্যাসের সলভেলো আধুনিক মানুষের মানসিক সংকট, একাকিত্ব, পারিবারিক দূরত্ব, অর্থনির্ভর সমাজের নিয়ম, নির্মমতা তুলে ধরেছে। টমি উইলহাম চরিত্রের মাধ্যমে লেখককে দেখিয়েছে যে মানুষের অর্থ ও সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিজের আত্মিক শান্তি হারিয়ে ফেলে। সো এখানকার আমরা থিমগুলো দেখব। অ্যালিয়েনেশন অ্যান্ড লনলিনেস অর্থাৎ বিচ্ছিন্নতা এবং একাকিত্ব। কেন? কারণ আমরা দেখি টমি নিজের পরিবার, সমাজ এবং নিজের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপর দেখো ফেইলিউর অ্যান্ড ফ্রাস্ট্রেশন অর্থাৎ উপন্যাসে টমি তার জীবনে ব্যর্থতায় ভরা। অভিনেতা হিসেবে সে ব্যর্থ, চাকরি হারায় এবং আর্থিক সংকটে তার হতাশাকে আরো গভীর করে তোলে। সার্চ ফর আইডেন্টিটি আত্মপরিচয়ের অনুসন্ধান অর্থাৎ টমি নিজের প্রকৃত পরিচয় খুঁজে পেতে চায়। নাম পরিবর্তনের মাধ্যমে তার পরিচয় সংকট প্রকাশ পায়। আচ্ছা, ম্যাটেরিয়ালিজম বাস্তববাদিতা উপন্যাসে দেখানো হয়েছে যে আধুনিক সমাজের অর্থ ও সাফল্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। মানবিক সম্পর্ক এবং আবেগের মূল্য কমে গেছে। ইমোশনাল সাফারিং মানসিক যন্ত্রণা টমি সবসময় মানসিক চাপ এবং কষ্টের মধ্যে থাকে। তার কান্না মানুষের গভীর আবেগ ও দুঃখের প্রতীক। এখানকার কিছু সিম্বলিজম আমাদের জানতে হবে, আমাদের এক্সামে খুব হেল্প করবে। দ্য স্টক মার্কেট শেয়ার বাজার, এটা কি? শেয়ার বাজার জীবনের অনিশ্চয়তা এবং ঝুঁকির প্রতীক। ফিনারেল অন্ত্যেষ্টিক্রিয়া উপন্যাসের শেষে ফিনারেল মানব জীবনের দুঃখ, মৃত্যু এবং আত্মিক উপলব্ধির প্রতীক। তারপর হোটেল গ্লোরিয়ানা এই হোটেলের একাকিত্ব এবং বিচ্ছিন্ন জীবনের প্রতীক। টমকিন সে নিজেই একটা স্যাম্বলিজম অর্থাৎ টমকিন শুধু একজন চরিত্র নয়, সে প্রতারণা, মিথ্যা আশা এবং আধুনিক সমাজের ভণ্ডামির প্রতীক। আচ্ছা, টমি তোমার হচ্ছে টমির যে কান্নাটা এটাও একটা স্যাম্বলিজম। টমির কান্না তার জমে থাকা কষ্ট, হতাশা, মানবিক আবেগের প্রতীক। খেয়াল করো এখানে একটা বাংলা সামারি দেয়া আছে। আমি রিকোয়েস্ট করব জাস্ট 5টা মিনিট একটু জাস্ট রিডিং দিবা এনাফ, হ্যাঁ? দিলেই হবে। তারপরে আমরা এখন প্রশ্ন সলভ করব। পার্ট সি এবং পার্ট বি প্রশ্ন সলভ করব। আচ্ছা, কোটেশন দেয়া আছে কিছু, ইচ্ছা মতো দেখে নিবা। এখন খেয়াল করো পার্ট সি আমরা কিছু কোটেশন পড়ব। কোটেশন দেখো বা সরি প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটা দেয়া আছে রাইট আ নোট অন আমেরিকান লাইফ অ্যান্ড সোসাইটি অ্যাজ ডিপিক্টেড করো। এই যে আমাদের লেখক সল বেলোস সিজ দ্য ডে। নতুবা প্রশ্নটা এইভাবে আসতে পারে ডিসকাস করো বিলোস অ্যাটিটিউড টুয়ার্ড কন্টেম্পোরারি আমেরিকান সোসাইটি ইন সিজ দ্য ডে। আচ্ছা, দেখো তো প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নে চেয়েছে এই প্রশ্নে উপন্যাসে আমেরিকান সমাজ
জীবন ব্যবস্থা কেমনভাবে দেখানো হয়েছে তা লিখতে বলেছে। একই সঙ্গে সলবেলর আধুনিক আমেরিকান সমাজের সম্পর্কে কি মনোভাব প্রকাশ করেছে সেটাও আলোচনা করতে হবে। অর্থাৎ কিভাবে তুমি অ্যান্সারটা করবে। প্রথমে মডার্ন আমেরিকান সোসাইটি এবং কি ম্যাটেরিয়ালিজম লিখবে। তারপর লনলিনেস, সেলফিশনেস এবং ব্রোকেন ফ্যামিলি রিলেশনশিপের কথা বলবে। টমি, ডক্টর অ্যাডলার, টমকিনের উদাহরণ দিবে। এই ক্যারেক্টারগুলোকে এখানে বেশি ফোকাস করবা। শেষে বলবা বিলো সমাজের অমানবিকতার সমালোচনা করেছে। আচ্ছা, মেইন অ্যান্সারটা আমরা একটু দেখবো এখন। সলভিলো সিজ দ্য ডে উপন্যাসের আধুনিক আমেরিকার সমাজের এক নির্মম এবং বাস্তববাদী চিত্র তুলে ধরেছে। এই সমাজের অর্থ ও সাফল্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু মানবিক সম্পর্ক এবং আবেগের মূল্য কমে গেছে। টমি উইলহ্যাম এ হচ্ছে সমাজের একজন ব্যর্থ এবং অসহায় মানুষ। সে চাকরি হারায়, পারিবারিক জীবনে কি হয়, ব্যর্থ হয়, মানসিকভাবে ভেঙে পড়ে। তার বাবা ডক্টর অ্যাডলার সমাজে সফল হলেও ছেলের প্রতি সহানুভূতিশীল নন। এর মাধ্যমে বিলো দেখিয়েছে যে আধুনিক সমাজের পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে গেছে। উপন্যাসে মানুষ একে অপরকে সাহায্য করার পরিবর্তে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। টমি এর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে প্রতারণা করে। এর মাধ্যমে লেখক আধুনিক সমাজের হিপোক্রেসি, প্রতারণা প্রকাশ করে। সুতরাং সিজ দ্য ডে সলভিলোর আধুনিক আমেরিকান সমাজের একাকিত্ববাদ, বাস্তববাদিতা ও মানবিক সংকট গভীরভাবে সমালোচনা করেছেন। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড টমি উইলহ্যাম গেট হিজ ফ্রিডম ইন সিজ দ্য ডে। নতুবা প্রশ্নটা কিভাবে আসছে, এক্সামিন করো দ্য এন্ডিং অফ সিজ দ্য ডে অ্যান্ড এক্সপ্লেন করো ওয়েদার অর নট টমি উইলহ্যাম Wilhelm find consolation and salvation at the end. অর্থাৎ প্রশ্নে কি চাইছে এই জিনিসটা আগে আমাদেরকে কি হবে বুঝতে হবে। এই প্রশ্নে জানতে চেয়েছি উপন্যাসের শেষে টমি উইলহ্যাম কিভাবে মানসিক মুক্তি বা এই যে কনসোলেশন পেয়েছে, এন্ডিং অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ ওই যে ফিনারেলে গিয়ে কান্নাকাটি করলো ওই বিষয়টা কিভাবে, তাহলে তোমাকে অ্যান্সারটা করতে হবে। দেখো তো, প্রথমে টমির ব্যর্থতা এবং মানসিক কষ্ট লিখবা, তারপর ফিনারেল সিন বর্ণনা করবা, এরপর তার কান্নার সিম্বলিক মিনিং লিখবা, শেষে বলবা সে আংশিক এবং মানসিক কে মুক্তি পায়। আচ্ছা, মেইন অ্যান্সারটা এখন আমরা একটু দেখবো, তোমরা একটু দেখে নিবা মেইন অ্যান্সারটা, আমি শর্টলি দেখি। উপন্যাসের শেষে টমি উইলহ্যাম সম্পূর্ণ ভেঙে পড়ে। টমকিন তার টাকা নিয়ে পালিয়ে যায় এবং সে নিজেকে নিঃস্ব এবং একা মনে করে। এই অবস্থায় সে একটি অচেনা মানুষের ফিনারেলে যায়। সেখানে সে হঠাৎ গভীর আবেগে কাঁদতে শুরু করে। এই যে কান্নাটা ছিল তার জীবনের সব কষ্ট, হতাশা এবং মানসিক চাপের বহিঃপ্রকাশ। দেখে নিব। তারপরে দেখো, জাস্টিফাই করো দ্য টাইটেল সিজ অফ দ্য ডে। প্রশ্নে কি চাইছে এটা আগে বুঝি আমরা। প্রশ্নে চেয়েছে যে এই উপন্যাসের টাইটেল কেন যথার্থ বা অ্যাপ্রোপ্রিয়েট করো বা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, কিভাবে অ্যান্সারটা আমাদেরকে করা লাগবে, আমাদেরকে হইলো প্রথমে সিজ দ্য ডে এই ফ্রেজের অর্থ লিখবা, তারপর টমি এর জীবনের সঙ্গে টাইটেলের সম্পর্ক দেখাবা, শেষে বলবা বর্তমানকে গ্রহণ করা মেসেজ টাইটেলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মেইন অ্যান্সারটা চলো একটু আমরা দেখি। মেইন অ্যান্সার হচ্ছে সিজ দ্য ডে অর্থ হলো বর্তমান মুহূর্তকে কাজে লাগানো বা উপভোগ করা। উপন্যাসে টমি উইলহ্যাম সবসময় অতীতের ব্যর্থতা, ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তা করে, ফলে সে বর্তমান জীবনকে উপভোগ করতে পারে না। ডক্টর টমকিন টমিকে শেখাতে চায় যে মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে হবে। উপন্যাসের শেষে ফিনারেল সিন এবং টমি তার জমে থাকা আবেগ প্রকাশ করে এবং এক ধরনের আত্মিক উপলব্ধি লাভ করে। সো সিজ দ্য ডে টাইটেলটি যথার্থ কারণ এটি মানুষের বর্তমানকে গ্রহণ করার প্রয়োজনীয়তা এবং জীবনের বাস্তব সত্যকে তুলে ধরে। হোয়াট ইজ দ্য আমেরিকান ড্রামা, হাউ ডাজ ওয়াইলহ্যাম বিকাম আ ভিকটিম অফ ইট। প্রশ্নে কি চেয়েছে, আমেরিকান ড্রামা কি তা লিখতে হবে। টমি ওয়াইলহ্যামের কিভাবে এর শিকার হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। তাহলে কিভাবে অ্যান্সার করব আমরা, চলো দেখি। প্রথমে আমেরিকান ড্রামার ডেফিনেশন দিতে হবে আমাদের, তারপর টমির অ্যাক্টর হওয়ার স্বপ্ন লিখবা, এরপর ফেইলর এবং ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা বলবা, আনরিয়ালিস্টিক ড্রামা ড্রিম তাকে ধ্বংস করেছে এই বিষয়ে লিখবা। মেইন অ্যান্সার দেখো, আমেরিকান ড্রামা হলো সেই ধারণা যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমেরিকায় সবাই সফল, ধনী ও সুখী হতে পারে। টমি উইলহ্যাম এই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ব্যর্থ হয়। সে অভিনেতা হওয়ার জন্য পড়াশোনা ও স্থায়ী জীবন ছেড়ে দেয়, কিন্তু সে সফল হতে পারে না।
পরে চাকরি হারিয়ে আর্থিক সংকটে পড়ে। সে দ্রুত ধনী হওয়ার আশায় টমকিনের কথায় শেয়ার বাজার বিনিয়োগ করে এবং প্রতারিত হয়। দেখে নিবা। হাউ ডিড মিস্টার টমকিন কনভিন্স টমিস টু ইনভেস্ট মানি ইন সিজ দ্য ডে? খেয়াল করো, টমি, এই যে বললাম না ডক্টর মিস্টার টমকিন বা ডক্টর টমকিন খুব বাজে একটা লোক, একে নিয়ে পার্ট বিসি যে কোনো একটা আসবে। এই প্রশ্নে জানতে চেয়েছে টমকিন কিভাবে টমি এর টাকা বিনিয়োগ করতে রাজি করিয়েছিল। অর্থাৎ প্রথমে টমকিনের পার্সোনালিটি লিখবা, তারপর সাইকোলজিক্যাল ট্রিকের কথা বলবা, এরপর টমি এর দুর্বলতার সুযোগ নেওয়ার বিষয় লিখবা, শেষে ইনভেস্টমেন্ট এবং এই যে বিট্রের যে ঘটনা এটা লিখবা। মেইন অ্যান্সার কি, মিস্টার টমকিন ছিলেন একজন দ্রুত এবং চতুর ব্যক্তি। তিনি নিজেকে বনবিজ্ঞানী এবং অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। তিনি টমিকে বোঝান যে শেয়ার বাজার বিনিয়োগ করলে দ্রুত লাভ হবে। টমকিন বিভিন্ন দার্শনিক কথা এবং ইমোশনাল ম্যানিপুলেশন ব্যবহার করে টমির বিশ্বাস অর্জন করেন। টমি তখন মানসিকভাবে দুর্বল ও হতাশ ছিল, তাই সহজেই টমকিনের কথায় প্রভাবিত হয়। শেষ পর্যন্ত টমি তার শেষ সম্বল টমকিনের হাতে তুলে দেয়, কিন্তু টমকিন টাকা নিয়ে অদৃশ্য হয়ে যায়। এর মাধ্যমে লেখক কি দেখিয়েছেন, যে আধুনিক সমাজ দুর্বল মানুষ সহজে প্রতারণার শিকার হয়। আমরা এখন পার্ট বি দেখব। চলো পার্ট বিতে দেখো, হোয়াট ইনফ্লুয়েন্স ডাজ ডক্টর টমকিন হ্যাভ অন ওয়াইলহ্যাম? তাহলে ওয়াইলহ্যাম, ডক্টর টমকিন, এই প্রশ্নে ডক্টর টমকিন কিভাবে টমি ওয়াইলহ্যামের চিন্তা, সিদ্ধান্ত এবং জীবনের প্রভাব ফেলেছিল তা লিখতে হবে। কিভাবে অ্যান্সার করবা বলতো? তোমরা প্রথমে টমকিনের পার্সোনালিটি লিখবা, তারপর টমির দুর্বল মানসিক অবস্থার কথা বলবা, এরপর টমকিন কিভাবে তাকে ম্যানিপুলেট করেছে তা লিখবা, শেষে তার ফলাফল বলবা, প্রভাবের ফলাফল বলবা। আচ্ছা, মেইন অ্যান্সারটা একটু দেখে নেবা কাইন্ডলি। হ্যাঁ, তারপরে খেয়াল করো, হোয়াট আর দ্য রিজন ফর ওয়েলহ্যামস ফেলোর ইন দ্য মডার্ন কম্পিটিশন? প্রশ্নে আধুনিক প্রতিযোগিতামূলক সমাজে টমি ওয়েলহ্যাম কেন ব্যর্থ হয়েছে তার কারণগুলো লিখতে হবে। অর্থাৎ প্রথমে টমের আনরিয়ালিস্টিক ড্রিম লিখবা, তারপর ইমোশনাল উইকনেস এবং পুর ডিসিশনের কথা বলবা, এরপর মডার্ন সোসাইটি সেলফিশনেস লিখবে, তারপর শেষে তার ব্যর্থতার সারসংক্ষেপ দেবে। অর্থাৎ মেন অ্যান্সার দেখো, একটু দেখে নিলেই হবে, পার্ট বি আলাদা করে পড়তে হবে না। তারপরে দেখো, রাইট এ শর্ট নোট অন হোটেল গ্লোরিয়ানা। হোটেল গ্লোরিয়ানা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং সিম্বলিক ইম্পর্টেন্স লিখতে বলেছে। প্রথমে হোটেলের পরিচয় দিবা, তারপর সেখানে কারা থাকে লিখবা, বাপ বেটা থাকে এখানে, হ্যাঁ, মানে টমির বাবাও থাকে কিন্তু। এরপর সিম্বলিক মিনিং লিখবা। মেইন আনসার কি, হোটেল গ্লোরিয়ানা হলো সেই হোটেল যেখানে টমি ওয়েলহ্যাম এবং তার বাবা ডক্টর অ্যাডলার থাকেন। এটি মূলত বয়স্ক এবং একাকী মানুষদের বাসস্থান। এই হোটেলের আধুনিক শহরে জীবনের একাকিত্ব এবং বিচ্ছিন্নতার প্রতীক। এখানে মানুষ একসঙ্গে থাকলেও কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয়। হোটেল গ্লোরিয়ানার পরিবেশ ঠান্ডা, আনুষ্ঠানিক এবং আবেগহীন। এটি মডার্ন আমেরিকান সোসাইটি এর মানসিক শূন্যতা এবং মানবিক সম্পর্কের দুর্বলতাকে প্রকাশ করে। ইজ সিজ দ্য ডে আর নোভেলা হোয়াই? কেন? আচ্ছা, সিজ দ্য ডে নোভেলা কিনা এবং কেন তা ব্যাখ্যা করতে হবে। প্রথমে নোভেলার ডেফিনেশন দিবা, এরপর নোভেলার বৈশিষ্ট্যের সঙ্গে সিজ দ্য ডে মিল দেখবা, বলবা। সিজ দ্য ডে একটি নোভেলা কারণ এটি উপন্যাসের তুলনায় আকারে ছোট, কিন্তু ছোট গল্পের তুলনায় বেশ বিস্তৃত। এই রচনায় একটা ডেফিনেশন দিলাম, হ্যাঁ, এই রচনায় অল্প সংখ্যক চরিত্র রয়েছে, গল্পটি খুব স্বল্প সময়ের মধ্যে ঘটে, পুরো কাহিনী মূলত টমি উইলহাম এর মানবিক সংকট এবং জীবনের একদিনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এখানে সাবপ্লট খুব কম, ন্যারেটিভ খুব কম্প্যাক্ট, তাই এর গঠন দীর্ঘর কারণে সিজ দ্য ডে একে নোভেলা হিসেবে পরিচিত। কমেন্ট করো অন দ্য ফিনারেল সিন। ফিনারেল সিনটা অলরেডি তোমরা জানো, অর্থাৎ ওই শেষের সিনটা। পার্ট সি যারা ভালো করে পড়বা এগুলো তাদের জন্য পান্তা ভাত, দেখে নিবা। হ্যাঁ, তারপরে দেখো, হাউ ইজ টমি ওয়েলহ্যাম রিজেনারেটেড অ্যাট লাস্ট? প্রশ্নে কি চাইলো, যে জানতে চেয়েছে উপন্যাসের শেষে টমি কিভাবে নতুনভাবে মানসিক পুনর্জন্ম লাভ করেছে। অর্থাৎ প্রথমে তার হতাশা, ব্যর্থতা লিখবা, তারপর ফিনারেল সিন এর কথা বলবা, শেষে ইমোশনাল রিজেনারেশন তোমার হচ্ছে এক্সপ্লেন করবা। একটু বলে দিচ্ছি, উপন্যাসের শেষে টমি উইলহাম সম্পূর্ণ হতাশ ও নিঃস্ব হয়ে পড়ে, কিন্তু ফিনারেল সিনে সে তার জমে থাকা কষ্ট এবং আবেগ প্রকাশ করতে সক্ষম হয়। তার কান্না তাকে মানসিকভাবে হালকা করে এবং সে নিজের ভেতরে সত্যিকারের অনুভূতি উপলব্ধি করতে পারে। এই ইমোশনাল রিলিজের মাধ্যমে টমি এক ধরনের আত্মিক পুনর্জন্ম লাভ করে। যদিও তার বাস্তব সমস্যার সমাধান হয়নি, তবুও সে মানসিকভাবে নতুন শক্তি ও শান্তি অনুভব করেন। Why did Dr. Adler refuse to provide any financial assistance to his son Tommy Wilhelm? এখানে বলছে যে অ্যাডলার কেন টমিকে আর্থিক সাহায্য দিতে অস্বীকার করেছিল তা লিখতে বলছে তোমাকে। প্রথমে
ডক্টর অ্যাডলারের পার্সোনালিটি লিখবা, বুঝছো? তারপর টমির সম্পর্কে এবং তার অ্যাটিটিউড এক্সপ্লেন করবা। শেষে মডার্ন সোসাইটি এবং সেলফিশনেস এর সঙ্গে রিলেট করে দিবা। হ্যাঁ, একটু দেখে নিবা। অ্যাসেস করো দ্য রিলেশনশিপ বিটুইন ডক্টর অ্যাডলার অ্যান্ড টমি ওয়েলহ্যাম। প্রশ্নে হলো ডক্টর অ্যাডলার এবং টমি ওয়েলহ্যামের সম্পর্ক বিশ্লেষণ করতে হয়েছে, মানে করতে বলছে। অর্থাৎ প্রথমে ফাদার সন রিলেশনশিপ ডিসক্রাইব করবা, তারপর ইমোশনাল ডিস্টেন্স এক্সপ্লেন করবা, শেষে রিলেশনের সিম্বলিক মিনিং লিখবা। অর্থাৎ ডক্টর অ্যাডলার এবং টমি ওয়েলহ্যাম এর সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং আবেগহীন। যদিও তারা বাবা ছেলে, তবুও তাদের মধ্যে সত্যিকারের বোঝাপড়া এবং সহানুভূতি নেই। টমি সবসময় বাবার কাছ থেকে ভালোবাসে এবং সমর্থন আশা করে, কিন্তু ডক্টর অ্যাডলার তাকে দুর্বল এবং ব্যর্থ মানুষ হিসেবে দেখেন। তিনি ছেলের কষ্ট বুঝতে চান না। এই সম্পর্কের মডার্ন আমেরিকান ফ্যামিলি ইমোশনাল তোমার ব্রেকডাউনের প্রতীক। তাদের সম্পর্ক দেখায় যে আধুনিক সমাজের পারিবারিক বন্ধন দুর্বল হয়ে গেছে এবং মানুষ ধীরে ধীরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন এটাতে ভালো করার জন্য সিজডা দিয়ে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবা, সেট সাজেশনে যাবা,